নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল কলকাতা ডার্বি নিয়ে আপডেট দেওয়ার আছে। তো সবার প্রথমে সরাসরি আপডেটে আসি। গতকাল ডার্বির পরে অনেক দিন পর কিন্তু আমরা মারপিট দেখলাম। গতকাল কলকাতা ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল 2-1 এবং তারপরে নানা রকম জায়গায় কিন্তু জার্সি ছেঁড়াছেড়ি হয়েছে, মারপিট হয়েছে। আমি কোনো এক পক্ষকে বলবো না, দুপক্ষই কিন্তু ঝামেলা মারপিট করে। কেউ কিন্তু পিছিয়ে নেই, কেউ এগিয়ে নেই, দুজনেই সমান। তো অনেক দিন পরে গতকাল ডার্বির পর আমরা কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট মারপিট দেখেছি এবং গতকাল নানা রকম জায়গায় এবং সবথেকে বড় মারপিট কিন্তু অনেকজনের মধ্যে মেট্রো স্টেশনে হয়েছে, সল্টলেক স্টেডিয়ামের বাইরে হয়েছে। তো ওভারঅল বলবো কলকাতা ডার্বির পর কিন্তু ওই মারপিটের দৃশ্যটা কিন্তু একদম দেখতে ইচ্ছা করে না, কারণ সবাই চায় সুস্থভাবে ঘরে ফিরে যাক, কিন্তু কিছু সংখ্যক মানুষ ইচ্ছা করে ঝামেলাঝাটি করে। তো এইটা কিন্তু করা উচিত নয়। এই বিষয়ে আমি কি বলবো, আপনাদেরকে এইটুকুনি আপডেট দেওয়ার ছিল। এবার আপনারাই বুঝুন এটা ঠিক না ভুল। এবং যারা ভালো ছেলে, যারা মারপিট করতে পছন্দ করে না, তারা কিভাবে খেলা দেখতে যাবে, এটা সত্যিই ব্যাপার। এবং সত্যি কথা বলতে ছোট বাচ্চাদেরকে ডার্বি দেখতে নিয়ে যাওয়া যায় না। এত রাস্তায় থেকে শুরু করে এত খিস্তি খাস্তা হয়, এত গালাগালি হয়। আমি আমার ছোট ভাইকে নিয়ে গেছি, সে বাচ্চা 10 বছরের, সে রাস্তা দিয়ে যাচ্ছি, কি খিস্তি, কি গালাগালি। তারপরে স্টেডিয়ামে ঢুকবো, সেই পথে গালাগালি, স্টেডিয়ামের মধ্যে গালাগালি, তারপরে মাঠ থেকে বেরানোর পর গালাগালি। তো একটা বাচ্চা ছেলেকে যদি খেলা দেখতে নিয়ে যাই, সে কি দেখবে খেলা? এত যদি গালাগালি শোনে, নিজের অকওয়ার্ড ফিল হচ্ছে, মনে হচ্ছে না কেন নিয়ে গেলাম ভাইকে, কাকার ছেলে। তো সত্যি এটা কিন্তু খুব খারাপ, একটা ডার্বির খুব খারাপ দিক। হতে পারে খুবই বড় ম্যাচ, খুবই কিছু, কিন্তু এই জিনিসটা একটা বাচ্চার জন্য আমি মনে করি না ঠিক। এইবারে আপনাদেরকে বলবো, আনোয়ার আলী পিএসসিতে গেলেও, মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেলেও আনোয়ার আলী কিন্তু কেস জিততে পারবে না। আমরা সবাই জানি আনোয়ার আলী AIFFকে রিকোয়েস্ট করেছে যাতে AIFF সাহায্য করে আনোয়ার আলীর লোন কন্ট্রাক্ট টার্মিনেট করতে মোহনবাগানের সঙ্গে। তো কারণ আনোয়ার আলী, আমি আগেও বলেছি গতকালের ভিডিওতে, আরও একবার ছোট্ট করে বলে দিই, আনোয়ার আলী বলেছে আমার কেরিয়ারের এই স্টেজে এসে আমার অকওয়ার্ড ফিল হচ্ছে যে আমি এত লম্বা লোনে আছি, এটা আমাকে প্যাম্পার করছে এবং আমি চাই আমি আমার যত টাকা উপার্জন করি সেটা যেন আমি আমার পুরোটাই পাই। তো এটাই হেল্প চেয়েছে আনোয়ার, এবং তিনি লিখেছেন যে এরকম কোনোদিন হয় না যেখানে চুক্তি বাতিলের কোনো অপশান থাকে না। তো এটাই আনোয়ার আলী রিকোয়েস্ট করেছিল AIFFকে। তবে আমি বলবো AIFF এই বিষয়ে কিন্তু খুব একটা কর্ণপাত করবে এবং আমার মনে হয় না কিছু লাভ হবে। এবং ব্যাপারটা পিএসসির কাছে গেছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি, তাদের কাছে কোনো ব্যাপার নেই। মানে এরকম অনেক কন্ট্রাক্ট আছে, AIFF-এর নিয়মে এইসব কিছু লেখা নেই যে এরকম কন্ট্রাক্ট করতে পারবে না যেখানে টার্মিনেশনের ক্ল নেই। অর্থাৎ এই যে কথাটা আনোয়ার লিখেছে বা এই যে কথাটা যদি আনোয়ার বলে, এটা পুরোপুরি ইনভ্যালিড কথা। কারণ পৃথিবীতে অনেক প্লেয়ারের সঙ্গে এমন চুক্তি হয়েছে যেই প্লেয়ারের কন্ট্রাক্টে কোনো এক্সিট ক্ল নেই, কোনো চুক্তি বাতিলের কোনো নিয়ম বা কোনো চুক্তি বাতিলের কোনো আইনি কিছু লেখা নেই। এটা পুরোপুরি ভ্যালিড। মোহনবাগান যে লোন চুক্তিটা করেছে, লোন ট্রান্সফারটা করেছে, সেটা পুরোপুরি ভ্যালিড। অর্থাৎ বলবো প্রথম যে অ্যাপিলটা করেছে আনোয়ার, সেটা কিন্তু পুরোপুরি ফেল। দ্বিতীয় অ্যাপিল পিএসসির কাছে করবে, সেটা যে যদি বলে পিএসসি তুমি কেন কন্ট্রাক্ট বিচ্ছেদ করতে চাও, সেক্ষেত্রে আনোয়ারকে 3টে জিনিস প্রমাণ দিতে হবে। তার মধ্যে একটা প্রমাণ দিলেও হবে। প্রথমত, যদি মোহনবাগানের সঙ্গে আনোয়ারের 2 মাস অথবা তার বেশি কোনো পেমেন্ট বা স্যালারি বাকি থাকে। এটাও আনোয়ার ফেল, কারণ মোহনবাগান কোনো স্যালারি বা পেমেন্ট বাকি রাখিনি। দ্বিতীয় বলবে আনোয়ার কি এনাফ গেম টাইম পায়নি মোহনবাগানে, এটাও ফেল করবে। কারণ আনোয়ার মোহনবাগানে ইনজুরি মানে না থাকাকালীন সমস্ত প্রত্যেক কটা মিনিট খেলেছে। ইনজুরি যখন ছিল তখন তো খেলাতে পারবে না, অর্থাৎ এইটাও ফেল করে যাবে। 3 নম্বর জিজ্ঞেস করবে মোহনবাগান ম্যানেজমেন্ট বা কেউ কি তোমার সাথে খারাপ আচরণ করেছে, এইটাও আনোয়ার আলী ফেল। অর্থাৎ পিএসসির কাছে গেলেও আনোয়ার আলীর কাছে কিন্তু কোনো উপায় থাকবে না মোহনবাগানের কন্ট্রাক্ট টার্মিনেট করার জন্য। এবং যেহেতু 2025-এর পর থেকে
হয়তো ফিফার এই নতুন নিয়মটা AIFF চালু হবে, অর্থাৎ বাধ্য হয়ে আনোয়ারকে আরও এক সিজন মোহনবাগানে খেলতেই হবে। অর্থাৎ আনোয়ার চেষ্টা করলেও তিনি কিন্তু জিততে পারবে না, এবং AIFF PSCর নিয়ম কি জিজ্ঞেস করবে সেটা আমি আপনাদেরকে কিন্তু পুরো জানিয়ে দিয়েছি। অর্থাৎ ব্যাপারটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে, জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আনোয়ারের কাছে কোনো প্রমাণ নেই যে তিনি মোহনবাগান দল ছাড়বে কোনো মানে যুক্তিভিত্তিক বা আইনি কোনো কাগজপত্রের দ্বারা। অনেকে অনেক কিছু আনোয়ার আলী বলতেই পারে যে এটা আমাকে প্যাম্পার করছে, এত লং টার্ম চুক্তি আমার জন্য ভালো নয়। তো এটা আনোয়ার আলীকে 5 বছরের লং টার্ম চুক্তি সই করার আগে ভাবা উচিত ছিল যে ভাই 5 বছরে একটা প্লেয়ারকে সই করছি, তার জন্য কত টাকা খরচ করতে হয়েছে। তো আনোয়ারকে এটা বোঝা উচিত ছিল যে একটা ক্লাব আমাকে 5 বছর আগে লোনে নিয়েছে, সেই ক্লাব কি করে আমাকে আবার ভালো ডিলে সই করবে লোন চুক্তি থেকে পার্মানেন্ট চুক্তি, এটা খুবই ডিফিকাল্ট। তো আনোয়ারের সই করার আগে বোঝা উচিত ছিল আনোয়ার কোনো 18 কমের বাচ্চা নয় যে তাকে ভুলবশত ডিল ইনভ্যালিড থাকবে। আনোয়ারের বয়স 23-24। তো আনোয়ারের সই করার আগে লং টার্ম চুক্তি সই করার আগে এটা ভাবা উচিত ছিল। আনোয়ারের জন্য খারাপ লাগছে, কিন্তু পুরোপুরি দোষ আনোয়ারের, এতে মোহনবাগানের কিচ্ছু করার নেই। মোহনবাগান অন্য দল হলেও তাও ভেবে দেখতো, আর্চ রাইভেল ক্লাব ইস্ট বেঙ্গল, মোহনবাগান আরোই ছাড়বে না। তার মধ্যে মোহনবাগান ভিডিও পোস্ট করছে, দেখে যারা কিসমে কিদনা হেদাম, অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে এর পরের সিজন যা হওয়ার হতে পারে, কিন্তু এই সিজন মোহনবাগান আনোয়ারকে কোনোভাবেই ছাড়বে না। তো এটা হচ্ছে আনোয়ারের ব্যাপারটা। এইবারে বলি, নিতু সরকারকে আনোয়ার আলীর বিষয়ে জিজ্ঞেস করায় নিতু সরকার কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আনোয়ারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কারণ আনোয়ারের লড়াইটা এই মুহূর্তে মোহনবাগান আর দিল্লি এফসির মধ্যে হচ্ছে, এর মধ্যে ইস্ট বেঙ্গলের কোনো হাত নেই। এবং টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার মার্কাস তিনিও কিন্তু জানিয়েছেন যে এই মুহূর্তে লড়াইটা মোহনবাগান আর ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে লড়াইটা মোহনবাগান আর দিল্লি এফসির মধ্যে হচ্ছে, এর মধ্যে কোনো ফ্রেমে ইস্ট বেঙ্গল নেই। অর্থাৎ ইস্ট বেঙ্গল দলের কোনো মানে ভয় ডর নেই। ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য ভালো খবর যে ইস্ট বেঙ্গলের কোনো ট্রান্সফার ব্যান বা যেটা লাগতে হতে পারে যদি ভুলভাবে অ্যাপ্রোচ অনেক কিছু গিল্টির জন্য থাকে, কিন্তু ইস্ট বেঙ্গলের কোনো হাত নেই। যদি আনোয়ার নিজেকে কন্ট্রাক্ট রিলিজ করে নিতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের লাভ, তাহলে ইস্ট বেঙ্গল সই করে নেবে। অর্থাৎ নিতু সরকারও জানিয়ে দিয়েছে এবং মার্কাস তিনিও জানিয়ে দিয়েছে যে ইস্ট বেঙ্গল কোনো এর মধ্যে হাত নেই। ইস্ট বেঙ্গল যদি আনোয়ার নিজেকে ছাড়িয়ে নেয় তাহলে ইস্ট বেঙ্গলের লাভই লাভ, তবে ইস্ট বেঙ্গলের কোনো ক্ষতি নেই। তো এটা একটা খুবই ভালো নিয়ম এবং খুবই ভালো কথা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলি, গতকাল আম্বানির বিয়েতে ফিফা প্রেসিডেন্ট এবং মোহনবাগানের কর্ণধার দুজনকে কিন্তু একটা ছবিতে দেখা গেছে। তো এই নিয়ে অনেকেই ট্রোল করছে, অনেকেই হাসাহাসি করছে। তো আমি বলবো আম্বানির বিয়ে কি বলবো, আম্বানির বিয়েটা সার্কাসের মতো হয়ে গেছে এই মুহূর্তে। সবাই ট্রোল করছে, সবাই হাসাহাসি করছে। আমি আম্বানিকে কখনোই বড়লোক বলবো না, ধনী ব্যক্তি বলতে পারি, কিন্তু বড়লোক আমি রতন টাটাকে বলবো, যিনি তার উপার্জনের অর্ধেক মানুষের সেবাতে দিয়ে দিয়েছে। কিন্তু আম্বানি 3,000-4,000 কোটি খরচ করছে শুধু তার ছেলের বিয়েতে। এই 3,000-4,000 কোটি যদি মানুষের কল্যাণে দিত এই আম্বানি, বা কোনো ভালো ফুটবলের উন্নতির জন্য দিত, ইন্ডিয়ান ফুটবল ম্যানেজ করতে প্রতি বছর 50 কোটি লাগে, সেখানে আম্বানির বৌমার ড্রেস তার দাম হচ্ছে 350 কোটি। অর্থাৎ বোঝাই যাচ্ছে কিভাবে পয়সা নষ্ট করছে, কিন্তু গরিবদের সাহায্য করবে না, কারণ গরিবদের সাহায্য করলে দেশ থেকে গরিবই চলে যাবে। তো ওভারঅল আমার আম্বানির বিয়ে নিয়ে আর কি বলবো, যতটা বলার ছিল এটাই বলার আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দান নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।